গুড মর্নিং বন্ধুরা, অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার করছিলাম। এর আগে আমি 6টি ভিডিও আপলোড করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমাদের সপ্তম পার্ট বা শেষ পার্ট বলতে পারো। আজকের ভিডিওর সাথে সাথে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার শেষ হচ্ছে। এরপরেও যদি এই চ্যাপ্টারের উপর আর তেমন কোনো প্রশ্ন পাওয়া যায়, আমি পরবর্তীকালে আপলোড করব। চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখে নেই। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, কোনো টাকা 3 বছরে যদি সুদে আসলে 1.728 গুণ হয় তবে সুদের হার কত ছিল। ওকে, দেখো এই ধরনের অঙ্ক আমি আগের দিন করিয়েছি, তাও আজকে আবার বলে দিচ্ছি কিভাবে করবো। আমি বলেছিলাম, দেখো, হ্যাঁ, যদি আমার কত মূলধন 1 টাকা হয়, তাহলে 3 বছর পরে আমি কত পাবো, 1.728 এই টাকা পাবো, তাই তো। এবার আমি দেখো এখানে কত বছর দেওয়া আছে, 3 বছর। তাহলে আমি বলেছিলাম কি, এটাকে কি করব, ঘনমূল করব। তাহলে এটাকে ঘনমূল করলে কত হয়, দেখো, এদিকে 1 কি হয়, এদিকে কত, আমি তোমাদের বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার মিনিমাম, ওকে, স্কয়ার এবং কিউব করলে কত হয় সেটা মনে রাখতে হবে। বোঝা গেল। দেখো এই যেটা দেওয়া আছে 1.728, মানে আমরা জানি, দেখো 12 কিউব মানে 1728, ওকে। তাহলে এখানে কত হবে, দেখো এখানে 1.2, বোঝাতে পারলাম। তাহলে দেখো, আমার মূলধন যদি 1 টাকা হয়, আমি সুদে আসলে কত টাকা পাবো, 1.2 টাকা। তাহলে আমি এই ক্ষেত্রে সুদ পাচ্ছি ক টাকা, দেখো 0.2 টাকা, তাই তো। তখন 0.2 টাকা সুদ পাই কখন, যখন আমার আসল 1 টাকা। যখন আসল আমার 100 টাকা, তখন কত টাকা পাবো, তবে এটা কেটে দাও, তাহলে কত হলো 20। তাহলে আমার সুদের হার কত, 20%। কেউ চাইলে তোমরা এইভাবেও করতে পারো। কিভাবে, দেখো এদিকে আছে কত, 1 টাকা, এদিকে আছে 1.728, পরের লাইন এটাকে 1 লেখো, এটাকে 1728, আর নিচেই দশমিক তুলে দেওয়ার জন্য কত, 1000, তাই তো। তো এবার এইদিকে 1000টাকে নিয়ে আসো, আর এদিকে 1728। এবার দেখো এটাকে ঘনমূল করে দাও দুপাশেই, তাহলে এদিকে কত আসবে 10, এদিকে আসবে কত 12। তাহলে 10 টাকা থেকে হচ্ছে কত 12, আমার সুদ পাচ্ছি কত 2 টাকা। 2 টাকা সুদ পাই যখন আমার আসল 10 টাকা, 100 টাকায় কত পাবো, দেখো কাটো 10, 10 দিয়ে 20, তাহলে 20% ইন্টারেস্ট। বোঝা গেল। এই ধরনের অঙ্ক আগের দিনও করে দিয়েছি, আমি আজকে একটা দিলাম যাতে প্র্যাকটিস হয়। আর এই যে এখানে এইরকম পয়েন্ট দেওয়া থাকলে তোমরা ঘাবড়ে যাতে না যাও, ওই জন্য প্র্যাকটিস করানো আজকে। দেখো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে, কোন টাকা 5 বছরে 2 গুণ, 20 বছরে কত গুণ। দেখো এই ধরনের অঙ্ক দিলে আমরা কি করব, 5 বছরে কত 2 গুণ হচ্ছে, তাই তো। আমার চেয়েছে 20 বছরে কত গুণ, 20 বছরে কত গুণ, এটা আমার বের করতে হবে। দেখো এই যে যে বছরটা দেওয়া আছে, এটাকে 5 এই ফর্মে নিয়ে যেতে, কত 5 এর ফর্মে, তাই তো। তাহলে আমি এটাকে কি করতে পারি, দেখো 4 × 5 এটা করে দিতে পারি। বোঝা গেল। এই এখানেও 5 আছে, আমি এখানেও 5 নিয়ে এলাম, এর সাথে কত এক্সট্রা আছে, দেখো 4। তাহলে এইখানে যত গুণ ছিল, কত 2 গুণ, তার পাওয়ার 4 করে দেবো, তার পাওয়ার 4 করে দেবো, তাহলে কত হবে 16। এই 16 কত, 16 বছর, এটাই আনসার। আমি কি বললাম, দেখো এই যে ইয়ারটা দেওয়া আছে কত 5, তাহলে এই 20টাকে এই 5-এর এই ফর্মে আনতে হবে। তাহলে আমি কি করলাম, 4 × 5 করে দিলাম, এই যেটা গুণ করেছি কত 4, এটাকে এই পাশে এসে পাওয়ার করে দেবো, তাহলে কত 16 বছর। দেখো এই অঙ্কে কি দেওয়া আছে, আগের অঙ্কে ঠিক একটু উল্টো। কি, আগের অঙ্কে আমার সময় বের করতে হয়েছিল, সরি কত গুণ বের করতে হয়েছিল, এখানে সময় বের করতে হবে। তাহলে এখানে কি আছে, দেখো আমার 8 বছরে কি হচ্ছে 3 গুণ, তাই তো। আমার প্রশ্ন এসেছে 243 গুণ কত বছর হবে। এখন মনে রাখবে, এইরকম যখন থাকবে একটা গুণ থেকে আরেকটা গুণে যাব, তখন বছরের মতো ম্যাচ করাতে হবে। কিভাবে, এই 243-কে আমি 3 এর ফর্মে লিখবো, তাহলে আমি এটাকে 243-কে দেখো 3⁵ লিখতে পারি। বুঝতে পারলাম। এইবার এই যে পাওয়ারে যেটা আসবে, এই পাওয়ারের এটাকে আমি এটার সাথে গুণ করবো, কার সাথে, 8-এর সাথে, তাহলে কত 8 × 5 = 40। বুঝতে পারলাম। তাহলে এইভাবে মনে রাখবে কি, এখানে 3-এর পাওয়ার কত আছে, কিছু নেই, মানে 1 আছে। তার পাওয়ার যখন 1 ছিল তখন মান হয়েছে কত 8, আমার পাওয়ার যখন 5 আসবে তখন মান হবে কত, 5 × 8 = 40 বছর। বুঝতে পারলাম। পরের প্রশ্ন দেখে নেব। দেখো পরের প্রশ্নে কি দেওয়া আছে, কোন টাকা কত 30 বছরে কত গুণ হয়, দেখো
সরি 30 বছরে কত গুণ হয়? 13.824 গুণ। আমার চেয়েছে 2.4 গুণ হবে কত বছরে, তাই তো? দেখো আমি তোমাদের আগেও বলছি এখনো বলছি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার মিনিমাম কি বর্গ আর ঘন মনে রাখতে হবে, দেখেই চিনতে হবে। দেখো এই যে পদটা দেওয়া আছে এটা হলো 2.4 তার কিউব, বোঝাতে পারলাম? তাহলে দেখো কি নিয়ম, সেই একই। পাওয়ারে যখন 3 ছিল তখন তার সময় লেগেছে কত? 30 বছর। তাহলে পাওয়ারে যখন কিছু নেই মানে 1 আছে, 1 আছে তখন কত সময় লাগবে? তাই 30/3 করে দাও সমান 10 বছর। বোঝাতে পারলাম? নিয়ম একই কিন্তু শুধু সংখ্যা চেঞ্জ করে দিয়েছি। এই যে দেখো এই সংখ্যাটাই বড়, কোনটা? এই যে এটা দেখে ঘাবড়ে যেতে পারো, কিন্তু কিছু করার নেই, এরকম প্রশ্ন দেবে, কিন্তু প্রশ্ন একটু শক্ত হলে এই ধরনের কিন্তু প্রশ্ন পাবে। দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এবং 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যের অনুপাত যদি 16:5 হয় তবে সুদের হার কত ছিল? এটা অনুপাত। একটু টিপিক্যাল প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন। ওকে, দেখো কি বলেছে, আমরা কি শিখিয়েছি তোমাকে, আমি কি বলেছি তোমাদের, দেখো এরকম আমরা করতাম, কি এইভাবে করতাম, দেখে আশা করছি চিনতে পারছো। ওকে, দেখো কি বলেছে, দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। আচ্ছা তাহলে আমি বলতে পারি যদি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 16 হয় তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? 5। এটা প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি, তাই তো? দেখো আমি বলতে পারি এই যে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কোনটা? এই পদটা। 3 বছরের চক্রবৃদ্ধি সুদের ও সরল সুদের পার্থক্য কোন পদটা? পুরো এই পদটা। এগুলো তোমাদের শিখিয়েছি আমি, আগের ভিডিওগুলো দেখে নিতে পারো অসুবিধা হলে। তাহলে দেখো ভালো করে বোঝো, এই পুরো পদটার মান কত? 16। এই বক্সটার মান কত? 5। তাহলে এই জায়গায় আমি 5 বসিয়ে দিলাম। এখন আমরা একটা জিনিস জানি কি, এটা যদি 5 হয় এই জায়গাটা কি হয়? তার দ্বিগুণ, কত? 10। তাহলে দেখো এই পুরো বক্সটার মান কত? 16, তাই তো? এখানে আমি 5 আর 10 15 পেয়ে গেছি অলরেডি, আর এখানে 1 হবে। ভালো করে বোঝো, দেখো আমি এই জিনিসটা আবার বলে দিচ্ছি তোমাদের। দেখো আমি কি বলছি, এটা তোমরা জানো তাই তো? এখানে একটা থাকে এখানে একটা, বোঝা গেল? এখন তোমাদের আমি বলেছিলাম 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য হলো এটা, 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হলো এই পার্ট। এগুলো আমার আগের পার্টে বলা আছে কিন্তু। ওকে, দেখো এখন আমার প্রশ্নে একটা জিনিস বলে দিয়েছি কি, 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য তো 5, সেটা মানে কোথায় বসবে? এখানে। আচ্ছা এবার 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত? 16, মানে এই পুরো বক্সটার মান 16। এখন আমি তো জানি কি, এইখানে যদি 5 হয় এখানে তার দ্বিগুণ হয় সব সময়, কত হবে? 10। তাহলে দেখ এই পুরো বক্সটার মান কত? 16। আমি ভেতরে 5 আর কত 10 15 পেয়ে গেলাম, আর 1 বাকি আছে, সেই 1 হবে এইখানে। তাহলে বোঝা গেল? এইবার এই একটা আসে কোথা থেকে, সেটা আমি বলেছিলাম যে এই যে 5 তার r% মানেই 1, বোঝা গেল? তাহলে আমি এখান থেকে বলতে পারি 5 এর r% মানে সুদের হার যদি r হয় তাহলে সেটা মানেই 1। তাহলে r এর মান কত হবে? 1 ইন্টু ওপাশে 100 হবে, নিচে আসবে কত? 5, তার মানে কত? 20। তাহলে আমার কত? 20%। বোঝা গেল? আমি বারবার বলছি এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রশ্ন, একটু টিপিক্যাল প্রশ্ন। এই প্রশ্নে প্রশ্নটাই বড়, অঙ্কটা কিন্তু খুব ছোট। কিভাবে? দেখো কি করছি, সে কি করেছে, 82,000 টাকা রেখেছে। কটি ব্যাংকে? দুটি ব্যাংকে। আমি ধরলাম প্রথম ব্যাংকে x1 টাকা রেখেছেন, দ্বিতীয় ব্যাংকে x2 টাকা রেখেছেন। এবার দেখো বলেছে দুটোই সুদ 10%, মানে এটাও 10% দেয়, এদিকেও আমি 10% দেবে। একটা হলো সরল সুদ, তাহলে আমি ধরলাম প্রথমটা সিম্পল ইন্টারেস্ট, আর একটা হলো জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা বোঝা গেল? কি বলেছে? 2 বছর পর প্রাপ্ত সুদ সমান। ওকে বেশ, তাহলে দেখো আমি সরল সুদে যদি 10% পাই প্রত্যেক বছরে, 2 বছরে কত পাবো? 20%, 3 বছরে 30%। বেশ, আমার দেওয়া আছে 2 বছরে, তাহলে আমি রেখেছি x1 টাকা, প্রত্যেক 1 বছরে 10%, 2 বছরে 20%, তাহলে আমি মোট সুদ পাবো কত? x1 এর 20%। বোঝাতে পারলাম? ঠিক এই পাশে আমি কত টাকা রেখেছি? x2 টাকা।
আমার চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর 10%, পরের বছর 10% পাবো। তাহলে সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলাটা লাগিয়ে দিই, তাহলে কত হবে দেখো, ইকুইভ্যালেন্ট টু 21%। বোঝা গেল? তার মানে আমি বলতে পারি প্রথম বছর 10%, পরের বছরও 10%, প্লাস আমি 1% কি পাবো, চক্রবৃদ্ধি সুদ, প্রথম বছরের সুদের সুদ। তার মানে বলতে পারি আমি ওভারঅল কি বলতে পারি, যদি প্রথম বছর 10% পাই, পরের বছরও 10% পাই, তাহলে আমি ওভারঅল কি 21% সুদ পাবো, চক্রবৃদ্ধি সুদ। তাহলে x2 এর 21%। তাহলে এই দুটো প্রশ্নে বলে দিয়েছি সমান। তাহলে আমি কি করছি দেখো, এখন x1 বাই x2 করে দিচ্ছি, ওই পাশে 21/20, তাই তো? তাহলে দেখো আমি কি বলছি, x1 is to x2 সমান 21 ইন্টু 20। তার মানে দেখো কি বলছি, আমার x1 টা কি প্রথম ব্যাংকে রাখা টাকা, x2 টা কি দ্বিতীয় ব্যাংকে টাকা রাখা। তাহলে আমি কি দেখছি, প্রথম ব্যাংকে রাখলাম কত, 21 টাকা, দ্বিতীয় ব্যাংক কত, 20 টাকা। তাহলে এই দুটোর যোগফল কত, 41 টাকা। 21 প্লাস 20 মানে 41। তাহলে 41 সমান এই কত, আমার টোটাল টাকাটা কত, 82,000। তাহলে একের মান সমান কত হবে, এটা ভাগ কত, 41। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কতবার যাবে, 41 2 82, আর 3টে শূন্য পড়ে থাকলো। আমার প্রশ্নে চেয়েছে কি কোন ব্যাংকে কত টাকা রাখা হয়েছে, তাই তো? তাহলে প্রথম ব্যাংকে আমি কত ধরেছি, কত পেয়েছি আমি, 21 টাকা। তাহলে প্রথম ব্যাংকে কত, 21 টাকা। একের মান যদি 2000 হয়, 21 এর মান কত হবে, 42,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে কত পেয়েছি আমি, দেখো দ্বিতীয় ব্যাংকে কত পেয়েছি, 20 টাকা, তাই তো রেখেছি। তাহলে 20 টাকা, একের মান যদি 2000 হয়, 20 মান কত হবে, 40,000 টাকা। বোঝাতে পারলাম? তাহলে দেখো আমার এটা অ্যান্সার প্রথমটা। দেখো এইগুলো হলো ইনস্টলমেন্ট বা কিস্তির অঙ্ক, এইগুলো নতুন, আমি তোমাদের আজকে প্রথম করাচ্ছি। দেখো এইগুলো কোথায় দেখা যায়, যদি তোমরা কখনো ব্যাংক থেকে লোন নাও, ধরো তুমি এক্স টাকা লোন নিলে, তখন ব্যাংক বলে দেয় যে আপনি 5 বছর লোনটা শোধ করবেন, প্রত্যেক মাসে আপনি একটা ওয়াই টাকা করে দেবেন, তাহলে 5 বছর পর আপনার লোন শোধ হবে, এগুলো কিন্তু বলে। ঠিক এইখানেও তাই দিয়েছে, দেখো কি বলেছে, 33.13% এই সুদে টাকা লোন নেবে। কত টাকা, 11,100 টাকা। কটা ইনস্টলমেন্টে শোধ করবে, 3টে। এই ধরনের ওগুলো কি করছে সেটা ভালো করে বোঝো। কি, ধরো আমি লোন নিলাম, ঠিক আছে, তাহলে আমি ঋণ নেই, এটা হলো ঋণ নেই, এইটা আমি ঋণ নেই, আর আমি দিতে হবে আমাকে, তাই তো? আমাকে দিতে হবে, এটা মনে রাখবে, প্রত্যেকটি কিস্তিতে দিতে হবে। কি করছি ভালো করে বোঝো, 33.1/3%, এটাকে ফ্র্যাকশনে নিলে 1/3 হয়। তার মানে কি, আমি যদি 3 টাকা লোন নেই, আমাকে দিতে হয় 1 টাকা বেশি সুদ, মানে মানে 1 টাকা সুদ দিতে হয়, তাহলে আমাকে দিতে হবে কত, 4 টাকা। তাহলে আমি যদি প্রথম বছরে 3 টাকা নেই, আমাকে পরের বছর দিতে হবে 4 টাকা। তাহলে আমি যদি 1 বছর পরে মানে দ্বিতীয় বছরে আমি প্রত্যেকটা স্কোয়ার করতে করতে যাব, যদি 3 স্কোয়ার টাকা নেই, আমাকে দিতে হবে 4 স্কোয়ার টাকা। যদি আমি কি তৃতীয় বছর আমি যদি এই টাকাটা নিতাম, আমাকে দিতে হতো 4 কিউব টাকা। ভালো করে বোঝো, আমি প্রথম বছরে কত টাকা দিচ্ছি, 4 টাকা, দ্বিতীয় বছরে 4 স্কোয়ার, তৃতীয় বছরে 4 কিউব। এখন আমাকে প্রশ্নে বলে দিয়েছে কি এই তিনটেই সমান করতে হবে, তাই তো বলেছে, দেখো সমান কিস্তিতে প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমি কি করবো, দেখো এই 4 কিউব মানে কত, 64, 4 স্কোয়ার মানে 16, আর 4 মানে তো এখানে 4। তাহলে এই তিনটাকে আমি সমান করতে পারি কিভাবে, দেখো এটাকে 16 দিয়ে গুণ করো, এটাকে 16 দিয়ে গুণ করো, এটাকে কত দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, আর এটাকে কিছু দিয়ে গুণ করার দরকার নেই, দেখো 64 হয়ে গেছে। এখানে এখানে 64, এখানে 64, এখানে তো 64 আছেই। এবার ঠিক একই রকম কি, আমি যদি এই দিকে 4 দিয়ে গুণ করি, আমাকে ঠিক একইভাবে এদিকেও 4 দিয়ে গুণ করতে হবে। এদিকে যদি আমি 16 দিয়ে গুণ করি, আমার এদিকেও 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন কত আছে দেখো, 3 16 48, আর এটা 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 9 × 4 কত, 36, আর এদিকে 3 কিউব মানে কত, 27। তাহলে দেখো আমি তাহলে মোট ক টাকা লোন নেই, এই টাকাটা লোন নেই, এই টাকাটা, আর আমাকে টোটাল দিতে হয় কত, এই যে এইটা আমাকে টোটাল দিতে হয়। বুঝাতে পারলাম? তাহলে আমি লোন নেই কত টাকা, দেখো এখানে আমি কত পাচ্ছি, দেখো 48 36 27, টোটাল কত দেখো, 7 6 13 আর 8 কত, 21 এর 1 হাতে 2, 6 আর 3 9 আর 2 11, মানে 111 টাকা আমি লোন নেই। বোঝা গেল? আর আমি প্রত্যেকটা ইনস্টলমেন্টে কত টাকা করে দেই, 64 টাকা করে দেই, তাই তো? এখন আমি 111 টাকা তো লোন নেই, কিন্তু এটা প্রশ্নে বলে দেওয়া আছে কত দেখো, 11,100। তাহলে একের মান কত হবে, কত, 11,100/111। তা দেখে এটা দিয়ে এটা একবার যায় আর দুটো শূন্য, তাই 100 বার যায়। আমার প্রশ্ন কি চেয়েছে, প্রত্যেকটি কিস্তিতে তিনি কত টাকা দেন, মানে 64-র মান কত, একের মান যদি 100 হয়, 64-র মান কত হবে, 64 × 100, 64 × 100 মানে 6400, মানে 6,400 টাকা।
বোঝা গেল? দেখো আমি এই একই টাইপের আরেকটা অঙ্ক করাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা বুঝে নাও আগের অঙ্কের মতো। ওকে, কি দেওয়া আছে দেখো, সুদের হার কত 8 পূর্ণ 1/3%, মানে এটা কত হবে 3 24 25, 25/3 1/12। এটি যদি আমি ফ্র্যাকশনে নিই 1/12। ওকে, তাহলে কি হবে দেখো, আমি কত টাকা ঋণ নিই, আমি যদি 12 টাকা ঋণ নিই আমাকে সুদ দিতে হবে 1 টাকা, মানে 13 টাকা দিতে হবে প্রথম বছরে। তাহলে আমি দ্বিতীয় বছর কি ক্ষেত্রে কি করবো, আমি বলেছিলাম কি এটা স্কোয়ার করে দেবো, এদিকে 13 স্কোয়ার করে দেবো। ওকে, আমার এখানে কটা সমান কিস্তি বলছে, দুটি, তার মানে আর আর করার দরকার নেই, দুটি ব্যাস। তাহলে এখানে 13 স্কোয়ার মানে কত, 169। তাহলে আমার ইনস্টলমেন্ট সমান, তাহলে এই 13টাকে 169 করতে হবে, সেজন্য আমি কি করবো, একে 13 দিয়ে গুণ করবো, তাহলে 169 হবে। দেখো দুটো ইনস্টলমেন্টই সমান হয়ে গেছে, 169 169। তাহলে এদিকে যখন আমি 13 দিয়ে গুণ করেছি, আমাকে এদিকেও 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি 13 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো, 13 × 130 আর 26 কত, 156। আর এটা 12 12 কত, 144। তাহলে আমি বলতে পারি আমি টোটাল টাকা ধার করি কতটা, এটা। আর আমাকে প্রত্যেকটি ইনস্টলমেন্টে কত দিতে হয়, 169 টাকা করে। আমাকে টোটাল দিতে হয় কত টাকা, 169 প্লাস 169। তাহলে দেখো আমি টোটাল, আমার প্রশ্নে কি বলে দিয়েছে, দুটি সমান কিস্তিতে 560 টাকা শোধ দিতে হয়, 560। আর আমার প্রত্যেকটা সমান কিস্তি কত, 169। তাহলে আমি বলতে পারি 169 এর মান কত, 560। তাহলে একের মান কত হবে, 560/169। এটাকে যদি আমি কাটি কত হবে দেখো, 13 দিয়ে কাটো, 13 13, এটা 13 দিয়ে কাটলে 3 13 39, 11 117, 9 13, এটা 13 দিয়ে কাটলে 3 বার। ওকে 3, তার মানে 1 এর মান কত, 3। আমার প্রশ্নে কি দেওয়া আছে দেখো, প্রশ্নে বলে দিই যে শেয়ারের মূল্য কত, চেয়ার, সরি এটা চেয়ার হবে, সরি, চেয়ারের মূল্য কত। তাহলে আমি চেয়ারের মূল্য কত পেলাম দেখো, 156 প্লাস 144 কত, 200 300। তাহলে একের মান আমার বেরিয়েছে কত দেখো, একের মান বেরিয়েছে আমার 3। তাহলে 300 এর মান কত হবে, একের মান যদি 3 হয়, 300 এর মান কত হবে, 3 × 300, তার মানে কত, 900। বোঝাতে পারলাম? আশা করছি আর তোমাদের কোনো ডাউট নেই। দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, এক ব্যক্তি 25% সুদে কোনো টাকা এই শর্তে ধার নেন যে 3টি সমান কিস্তিতে ধার শোধ করবেন, প্রত্যেকটি কিস্তিতে 2500 টাকা দেন, তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাই তো? তাহলে কি এই 2500 মানে 25%, তাহলে 25% মানে কি, 25% মানে 1/4। তার মানে তিনি যে 4 টাকা ধার নেন থেকে প্রথম বছর সে 5 টাকা দেবে। তারপর 4 স্কয়ার, 5 স্কয়ার, 4 এর কিউব, 5 এর কিউব। তাহলে এটা সমান কত, 125। 5 স্কয়ার মানে কত, 25, তা একে 5 দিয়ে গুণ করে দাও কত, 125। এটা 5, একে 25 দিয়ে গুণ করে দাও 125। তাহলে এদিকে 5 দিয়ে গুণ করলে এদিকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 20। এদিকে কত দিয়ে, সরি এদিকে 25 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটা 100, এটা 100। 4 স্কয়ার, এদিকে কত 5 দিয়ে গুণ করেছিলাম, এদিকেও 5 দিয়ে গুণ করছি, 5 কুড়ি, এটা কত হবে 16 80। এদিকে কত 4 এর কিউব কত, 64। দেখো প্রশ্নে কি বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে প্রত্যেকটি কিস্তিতে তিনি 2500 টাকা দেন। আমার এখানে প্রত্যেকটি কিস্তিতে কত বেরোচ্ছে, 125। তার মানে 125 মানে কত, মানে 2500। তাহলে 1 মানে কত, 2500/125। আমার চেয়েছে কত, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তো কত টাকা ধার নিয়েছিলেন দেখো, 100 প্লাস 80, 180 প্লাস 64 মানে 244। ওকে, তাহলে 244 এর মান কত হবে, 244 সমান কত, কি করছি দেখো, 2500 ইন্টু 244/125। দেখো 25 দিয়ে টাকা কাটলে কত, 100, এটা হবে কত 5, 5 দিয়ে টাকা কাটলে কত 20। তাহলে আমার কত হচ্ছে 20 ইন্টু 244, তার মানে এটা কত হবে 4 2 8 8 4 0, তার মানে 4880 টাকা। 4880 আমার অ্যান্সার। এই ধরনের মোট 3টে অঙ্ক করালাম, আশা করছি তোমাদের এখন আর কোনো অসুবিধা নেই। দেখো এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, এইটা কিন্তু আমি আগের কনসেপ্ট গুলোকে কাজে লাগিয়ে করবো, কোনটা, যেগুলো কিস্তিতে দেওয়া, ইনস্টলমেন্ট গুলো দেওয়া ওই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এখানে দেখো তার সুদের হার কত 5%, আর 5% মানে কত 1/20। তাহলে আমি বলতে পারি
তিনি যদি 20 টাকা নেন তিনি 21 টাকা দেন। আবার তিনি যদি 20 স্কোয়ার মানে 400 টাকা নেন তিনি দেন 21 স্কোয়ার মানে 441 টাকা। এটা আমি আগের অঙ্কে এরকম শিখিয়েছি, এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। এইবার কি বুঝতে হবে, তিনি প্রথম বছর শেষে কত 3150 টাকা দেন, আমি কি দিচ্ছি তিনি দিচ্ছেন 21 টাকা, তার মানে এই 21 সমান 3150। তার মানে একের মান কত, একের মান কত 3150 বাই 21। তার মানে এটা কাটলে দেখো 1 5 0 150। তিনি ধার নেন কত, কত টাকা ধার নিয়েছিলেন দেখো 20 টাকা, তাহলে 20 এর মান কত হবে, একের মান যদি 150 হয় 20 এর মান কত হবে, দেখো এটাকে গুণ করে দাও 3000। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমি দেখছি তিনি 3000 টাকা নিয়েছেন। এবার দ্বিতীয় বছরে আসি, দ্বিতীয় বছরে তিনি ধার শোধ দেন কত দেখো 4410 টাকা, কিন্তু আমি দেখছি তিনি দ্বিতীয় বছর কত টাকা দেন 441 টাকা। তার মানে এই 441 মানে 4010, তিনি ধার নেন কত 400, তাহলে 400 সমান কত হবে বের করো। একবারে করছি দেখো এখানেই, সরি এটা 441 আমি নিচে, এটা 441 উপরে 400, তাহলে এটা দিয়ে এটা কাটলে দেখো 10 বার যাবে, তাহলে 10 × 400 মানে 4000। তার মানে তুমি দেখলাম প্রথমে 3000 নিয়েছেন, পরের বার কত 4000, তাহলে টোটাল কত নিয়েছেন 7000 টাকা। তাহলে আমার অ্যান্সার কত 3000 + 4000 7000। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, তোমরা এই অঙ্কগুলো বারবার রিভাইজ করো। আমার এইটা নিয়ে মোট 7টা ভিডিও আপলোড হয়ে গেল, এরপরে যদি কিছু বাকি থাকে আমি দেখে পরের পার্টে আপলোড করে দেবো। ওকে, ততদিন তোমরা এই 1 থেকে 7 প্রত্যেকটি পার্ট প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করতে করতে কিন্তু অঙ্কগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে, মানে নিয়মগুলো মুখস্থ হয়ে যাবে। তোমরা যে কোনো অঙ্ক দিলে তোমরা বুঝে যাবে আমি কোন ফর্মুলায় অঙ্কটা ফেলতে হবে। সেজন্য আর ম্যাথ এমন একটা সাবজেক্ট, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তোমরা অঙ্ক দেখে চিনে যাবে, এটা মুখে মুখে করবে। এই ধরনের প্রশ্ন যখনই পরীক্ষা দেবে তোমাকে অনেকটা কিন্তু মুখে মুখে করতে হবে, অনেকটা হয়তো তোমাকে রাফ করতে হবে। বোঝা গেল? তাহলে আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।